দেখছেন এটিএন নিউজ। দর্শক, ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আপনারা জানেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সাম্য ও মানবতার শিক্ষা দেয়। এই উৎসবে লাখ লাখ পশু কোরবানি করা হয়। তবে আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত, সিটি কর্পোরেশনের করণীয় কী এবং নাগরিকদের সচেতনতা কতটা জরুরি, কিভাবে আমরা সবাই মিলে পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব একটা ঈদ উদযাপন করতে পারি তা নিয়ে। এবং এ নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যবসায়ী শাফায়েতুল্লাহ রহমত, এবং ব্যবসায়ীদের চোখে নগর ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের এই আয়োজনে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। স্বাগত জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজের যে সকল দর্শক আজকের অনুষ্ঠান দেখছে তাদের সকলকেই অগ্রিম ঈদ মোবারক। আচ্ছা, শুরুতে আমাদের দর্শকদেরকে আমরা বলছিলাম যে এই উৎসবে লাখ লাখ পশু কোরবানি করা হয় এবং এই যে আনন্দের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পশুর বর্জ্য ব্যবস্থাপনা। কোরবানির পশুর পর রক্ত, চামড়া, উচ্ছিষ্ট, নাড়ি ভুঁড়ি এবং অন্যান্য বর্জ্য যেগুলো আছে সেগুলো সঠিকভাবে অপসারণ না হলে পরিবেশে কিন্তু দূষণ, দুর্গন্ধ এবং সেই সাথে ড্রেনেজ সমস্যা এবং নানা ধরনের রোগেরও একটা ঝুঁকি তৈরি হয়। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই যে বর্জ্য সঠিক ব্যবস্থাপনা না হলে পরিবেশে কি ধরনের ঝুঁকির সৃষ্টি হতে পারে? আসলে আমাদের বাংলাদেশে আপনি যে প্রশ্নটি করলেন যে পশু বর্জ্য ব্যবস্থাপনার যে সঠিক ব্যবস্থাপনাটা, আমাদের দেশে ঈদুল আজহার সময় সর্বাধিক সংখ্যক পশু কোরবানি হয়। যে মুসলিম কান্ট্রি হিসাবে আমরা এই কোরবানিতে আমরা যে পরিমাণ গরু, ছাগল বা আমরা অন্যান্য গবাদি পশু যেগুলো আমরা কোরবানি করি, এর যে উচ্ছিষ্ট অংশটা, বিশেষ করে যে রক্তটা, এখন বর্ষাকাল চলছে, আপনি দেখছেন যে বৃষ্টিতে অনেক জায়গায় ইতিমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমাদের নির্দিষ্ট আলাদা কোনো কষাইখানা নেই, আমরা আমাদের নিজ নিজ বাড়ির আঙ্গিনায় অথবা এলাকাভিত্তিক পশুগুলো কোরবানি দিচ্ছি। সেই জায়গাতে যে রক্তগুলো আসতেছে সেই রক্তগুলো কিন্তু পানিতে ভেসে ড্রেনে চলে আসতেছে এবং প্রতিটা ড্রেনই কিন্তু কোনো না কোনোভাবে কোনো নালা অথবা কোনো খাল বা নদীর সাথে সংযুক্ত, যার ফলশ্রুতিতে এই যে একটা আপনার পানির যে দূষণটা তৈরি হচ্ছে আমাদের, তারপর বর্জ্য পশুর যে আবর্জনা থেকে ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে, এগুলো থেকে আমাদের ম্যালেরিয়া, শ্বাসতন্ত্রজনিত রোগ, নানাবিধ রোগে আমরা আক্রান্ত হচ্ছি। আচ্ছা, ড্রেন ও খালে বর্জ্য ফেলার ফলে নগর জীবনে কী রকম প্রভাব ফেলে? ড্রেন ও খালে বর্জ্য, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা খুবই খাদ্যপ্রিয়, বাঙালি জাতিটা খাদ্যপ্রিয়, আর বিশেষ করে পশু খাদ্যের মধ্যে গরুর যে আপনার ভুঁড়িটা, যেটার মধ্যে সবচেয়ে বেশি আবর্জনা থাকে, সেই ভুঁড়িটা কিন্তু আমরা বট হিসাবে বা ভুঁড়ি রান্না করে খেতে আমরা খুব পছন্দ করি, বিশেষ করে আমাদের মা বোনেরা। এই বর্জ্যটি যখন আমরা অপসারণ করতে যাই, এটি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাসার পাশে যে ছোট নালা, খাল, এই স্থানেই করা হয় বেশি, যার ফলশ্রুতিতে এইটার পানির যে স্বাভাবিক পানি প্রবাহটা বন্ধ হয়ে যায়। যখনই পানি প্রবাহটা বন্ধ হয়ে যায়, সেখানেই কিন্তু আপনার জন্ম নেয় যে আবদ্ধ অবস্থা থেকে যে পানিটা থাকে, সেখান থেকে কিন্তু আপনার নানা রকম আমাদের ইঁদুরের বংশ বিস্তার ঘটে, মশার বংশ বিস্তার ঘটে, মাছির বংশ বিস্তার ঘটে, এবং ডেঙ্গুর অন্যতম প্রধান কারণ কিন্তু এই বদ্ধ পানিটা। বর্জ্য থেকে পানি এবং বায়ু দূষণের ঝুঁকি আসলে কতটা মনে হয়? এই যে আপনি এতক্ষণ আমরা বলছিলাম যে নগরে যে খালগুলো আছে বা ড্রেনগুলো আছে, সেখানে কোরবানি বর্জ্য ফেলার ফলে সেখানে পানি প্রবাহটাও স্বাভাবিক থাকছে না এবং এতে নানা রকম রোগ জীবাণুর বাসা বাঁধছে। এই বায়ু দূষণের ঝুঁকি আসলে কতটা প্রভাব ফেলছে নাগরিক জীবনে? বায়ু দূষণের ঝুঁকি, আপনি জানেন যে আমাদের সারা পৃথিবীতেই বায়ু দূষণের দিক থেকে আমরা কিন্তু অনেক বেশি মাত্রায় ঝুঁকিপূর্ণ একটি দেশে বসবাস করছি। পাশাপাশি আপনার দুর্গন্ধটা যে ছড়াচ্ছে, যে বর্জ্যগুলো আপনার আমরা ড্রেনেজে বা আমরা আমাদের যেখানে কোরবানি দিচ্ছি সেই স্থানগুলোতে যে সঠিক সময়ে যদি আমরা সঠিক ব্যবস্থাপনা না নেই, ব্লিচিং পাউডার সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে যদি আমরা না যেতে পারি, তাহলে যে বাতাসে যে দুর্গন্ধটা ছড়াচ্ছে, এই দুর্গন্ধটা আমাদের নানাবিধ রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটা আগে বলছিলাম যে শ্বাসতন্ত্রজনিত রোগ সহ নানাবিধ রোগে। আর আপনি যে খালের কথাগুলো বললেন, আমাদের চারপাশে, ঢাকার চারপাশে 4টি নদী আছে, আপনারা জানেন। এই নদীগুলোতে কিন্তু ইতিমধ্যেই সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে যে 36 to 76% পর্যন্ত কিন্তু আপনার এই বর্জ্যগুলো সেখানে গিয়ে পড়ছে। অর্থাৎ এমনিতেই আমরা আছি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। তার মধ্যে আমাদের এই ড্রেনেজ সিস্টেমের কারণে বা এই কোরবানির এই বর্জ্যর সঠিক সময়ে সঠিকভাবে নিষ্কাশন করতে না পারলে আমাদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি আমাদের মৎস্য সম্পদ বা আমাদের নদীতে যে অন্যান্য জলজ যে উদ্ভিদগুলো আছে, সবগুলোই কিন্তু
সংশয়ের মধ্যে থাকে। আচ্ছা, এখন আমরা একটা কথা বেশ আলোচনায় আসছে যে আমরা বাইরের দেশগুলোতে দেখি কোনো একটা জায়গায় কোরবানির ব্যবস্থা করা হয় এবং সেখানেই কোরবানির পশুকে প্রসেসিং করে তারপর সেটা বন্টন করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় যেখানে সেখানে কোরবানি দেওয়ার ফলে অনেকেই এই যে রক্ত প্রবাহিত হচ্ছে, বিভিন্ন পরিবেশের এই যে ঝুঁকি তৈরি হচ্ছে, এটা নিয়ে এখন অনেকেই কথা বলছেন। আপনার মতে কি মনে হয় যে কোনো একটা জায়গা সেখানে নির্দিষ্ট করে সেখানে কোরবানির ব্যবস্থা করা উচিত কিনা, যেটা অনেকেই পার্থক্য করছেন বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের সঙ্গে? ইতিমধ্যেই আমাদের দেশে অনেকবারই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বিশেষ করে এলাকা ভিত্তিক, যে একটি নির্দিষ্ট এলাকায় আমরা হয়তো বা একটি বা দুটি জায়গায় আমরা কষাইখানা করব, প্রশিক্ষিত কষাইরাই শুধুমাত্র সেখানে অংশগ্রহণ করবে, যার ফলে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা কিংবা ওয়ার্ড ইউনিয়নের যে কর্তৃপক্ষ আছে তারা যে পলি ব্যাগগুলো সরবরাহ করবে সেখানেই সবকিছু রাখার ফলে আপনার বর্জ্য ব্যবস্থাপনা সঠিক একটি বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্য আদতে সেটি সম্ভব হয়নি। এই কারণেই সম্ভব হয়নি, আমরা নিয়ম ভাঙতে অনেক বেশি মাত্রায় উৎসাহী, নিয়ম যতটা আমরা মেনে চলবো তার চেয়ে বেশি। আমরা সেই দেশে বসবাস করি যে দেশে আপনি দেখবেন যে একটি রাস্তায় খনন কাজ চলছে, সে খনন কাজ দেখার জন্য আমরা উৎসাহী জনগণ রাস্তার পাশে দাঁড়িয়ে একদম। ঠিক তেমনি আপনার যখনই আমাদের এই কষাইখানার কথাগুলো বলা হলো, বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে যে বিভিন্ন বাড়ির মালিক বা রাজনৈতিকভাবে প্রভাবশালী লোক কিংবা সাধারণ কিছু মানুষ, না আমি আমার পশু কোরবানি করবো, আমি আমার বাড়ির নিচে কোরবানি করবো, আমি নির্দিষ্ট জায়গায় যাব না। সরকারের কোনো আইন এখন পর্যন্ত করা হয়নি, বা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার কোনো আইন এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় করে দেয়নি যে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কষাইখানায় গিয়ে পশু জবাই দিতে হবে। যদি এটিকে একটা আইনের আওতায় নিয়ে আসা যায়, ডেফিনেটলি আপনি কোরবানি হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে আমাদের এই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা আমরা পরিপূর্ণ করতে পেরেছি। আচ্ছা, সিটি কর্পোরেশনের কথা যদি বলতে চাই, যে ঈদের আগে সিটি কর্পোরেশনের কি ধরনের প্রস্তুতি আসলে নেওয়া উচিত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, এবং অস্থায়ী বর্জ্য সংগ্রহ কেন্দ্র কতটা কার্যকর হতে পারে এক্ষেত্রে? ধন্যবাদ, আপনাকে একটি সুন্দর প্রশ্ন করেছেন। গতকাল রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টন, আমি দুজনে একসাথে বেশ কিছুক্ষণ কথা বলছিলাম, বিশেষ করে এই যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উনি গতকাল অনেকগুলো মিটিং করেছে। আমার সাথে যখন দেখা হলো আমি এই বিষয়ে কথা বললাম যে ভাই আপনাদের যে প্রস্তুতিটা বিগত বছরগুলোর তুলনায় বর্তমান বছরে, যেহেতু এবার বৃষ্টির একটা মৌসুম চলছে গত 3 দিন যাবত, কোরবানির গরুর হাটগুলোতে একটা কাদা বা অন্যান্য অনেক ধরনের একটা পরিবেশ বিপর্যস্ত অবস্থায় আছে, আপনাদের পরিকল্পনাটা কি? তো উনি আমার সাথে ওনাদের পুরো পরিকল্পনাটা মোটামুটি আমার সাথে যেরকম আলাপ আলোচনা হলো, ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কর্তৃক যে আপনার লোকগুলো নিয়োগ করা আছে, এদের পাশাপাশি দলীয় কিছু লোকজনকেও কিন্তু আপনার স্বেচ্ছাসেবী হিসাবে নিয়োগ করা হয়েছে কাজ করার জন্য। পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য, যে পলিথিন ব্যাগগুলো আপনার সহজেই পচনশীল এবং পরিবেশের সাথে মিশে যাবে, যেটি মাটির সাথে মিশে যাবে, সেই পলিথিন ব্যাগগুলো দেওয়া হয়েছে। এবং আপনার ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে 25 কেজি করে 3600 প্যাকেট আপনার এই 54টি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। 406টি অতিরিক্ত ট্রাক ভাড়া নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের 261টি ট্রাকের বাইরে এই ট্রাকগুলো ভাড়া নেওয়া হয়েছে আগামীকালকে যেন খুব দ্রুততার সহিত বর্জ্যগুলো অপসারণ করতে পারে। সত্যিকার অর্থে যে জিনিসটা হয়, সকালের যে প্রেশারটা থাকে, অর্থাৎ আজান নামাজটার পরপরই যে পশু কোরবানি দেওয়ার যে একটা রেওয়াজ আমাদের মধ্যে প্রচলিত, আমরা কিন্তু সময়টা মেনটেন করতেছি, সবাই চাচ্ছি সকাল সকাল কাজ সম্পন্ন করার জন্য। পুরো জনবলটা একই সময়ে একই জায়গায় আসলে এইভাবে কাজ করাটা কোনোভাবেই সম্ভবপর হয়ে ওঠে না। ওই যে আপনি যে কথাটি বললেন যে কষাইখানাগুলো যদি আলাদা আলাদা থাকতো তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টিম সেখান থেকে সবগুলো কালেক্ট করতে পারত। এখন যেহেতু সীমিত লোক বলে একই সময়ে প্রত্যেকটি বাসার সামনে গিয়ে আপনার বর্জ্য নিয়ে আসা সম্ভব নয়, সেই কারণেই ওনারা একটা টার্গেট নিয়েছেন যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনকে পরিষ্কার করুন, আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। এটা ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন, উত্তর একই সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ স্বাভাবিকভাবে একই ধরনের। আচ্ছা, সেটা আমরা আসলে কতটা কার্যকর হয় এটা আগামীকালকে দেখতে পারবো। আমরা নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা ছোট বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম ব্যবসায়ীদের চোখে নগর ব্যবস্থা কেমন হতে পারে, এবং এছাড়াও সিটি কর্পোরেশনের কে কেন্দ্র করে আসলে বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি কেমন সেটা নিয়েও কথা বলছিলাম আমাদের আজকে অতিথির সঙ্গে। ব্যবসায়ী সাফায়েতুল্লাহ রহমত আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। বিরতিতে যাবার এক মুহূর্তে আমরা সিটি কর্পোরেশনের প্রস্তুতি নিয়ে কথা বলছিলাম, এবং এখন যদি আপনার কাছে জানতে চাই যে দ্রুত বর্জ্য অপসারণের প্রযুক্তি বা আধুনিক ব্যবস্থাপনা আসলে কতটা জরুরি বলে একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছে মনে হয়? প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। আপনার বাংলাদেশের শহরাঞ্চলে প্রতিদিন গড়পড়তা প্রায় 20,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হচ্ছে, যার সঠিক ব্যবস্থাপনাটা আমরা করতে পারতেছি না। আধুনিক ব্যবস্থার কথা যদি আমরা বিবেচনা করতে যাই, সেখানে আমরা করতে পারি জিপিএস ট্র্যাকিংটা। আমাদের এই যে ট্রাকগুলো যাচ্ছে বা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যেই যে স্থানগুলোতে আমরা ফেলতেছি, এখানে যদি আমাদের একটা ট্র্যাকিং থাকে, একটি রেকর্ড থাকে, ট্র্যাক রেকর্ড থাকে যে কোথায় জিনিসটা পড়তেছে, সেখান থেকে এটা কোথায় যাচ্ছে, তারপর কোথায় যাচ্ছে, তাহলে যে রাস্তার উপরে যে বর্জ্যগুলো পড়ে থাকে সেটা কিন্তু পাওয়া যাবে না যদি সঠিকভাবে আমরা প্রযুক্তি নির্ভরতার কথা বলি। পাশাপাশি আপনার একটা ডিজিটাল অভিযোগ ইতিমধ্যে আছে, যদিও সেটিকে আরও কার্যকর করা, অর্থাৎ কোথাও থেকে যে একটা টেলিফোন আসলো সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে বা ওয়ার্ড কাউন্সিলরের কাছে ফোন আসলো যে এইখানে এইভাবে বর্জ্যগুলো পড়ে আছে, দ্রুত পদক্ষেপ নিতে পারবে। পাশাপাশি স্মার্ট রুট পরিকল্পনা করতে হবে। আমাকে এই বর্জ্যটা যখন আমি প্রতিটা বাড়ির নিচ থেকে বর্জ্যটা আমি সংগ্রহ করার পর এটি কোথায় যাচ্ছে, তারপর কোথায় যাচ্ছে, যে রুটটা, এই রুটের পরিকল্পনাটা সঠিকভাবে নিয়ে মূল ডাম্পিং পয়েন্ট যেটি, সেখানে নেওয়া পর্যন্ত পুরোটাই একটি যদি ট্র্যাকিং সিস্টেমের মধ্যে থাকে, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকরণটা সম্ভব। আচ্ছা, আমরা যেহেতু পরিচ্ছন্নতার কথা বলছি, সেখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তার কথাও চলে আসে। সেখানে তাদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবস্থা থাকা উচিত বলে আপনার মনে হয়? আর সর্বপ্রথম বলবো যে যেহেতু অনেক দরিদ্র শ্রেণী থেকে তাদের উঠে আসা, তাদের জন্য একটি ইন্স্যুরেন্স সরকারের পক্ষ থেকে বা আপনার নগর যে সিটি কর্পোরেশন বলেন, পরে যেটা বলছিলাম, যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে একটি ইন্স্যুরেন্স কাভারেজের একটি ব্যবস্থা করা দরকার। এবং আগামীকাল বা পরবর্তীতে বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে তাদের যে কাজ করার ক্ষেত্রে গ্লাভস, মাস্ক, হেলমেট, এই জিনিসগুলো তাদেরকে সরবরাহ করা, বুট। আর অনেক সময় দেখা যায় পা কেটে যাচ্ছে, আপনি অনেক পরিশ্রমী শ্রমিকদেরকে দেখবেন যারা সকালে যারা ময়লা সরবরাহ করতে যায়, তাদের হাতের অবস্থা যদি কখন, আমি জানি না কখনো দেখেছি কিনা, তাকে দেখবেন যে হাতের বিভিন্ন জায়গায় তার ফেটে আছে, কেটে আছে। এই গ্লাভসগুলো যদি তারা ইউজ করতে, তাদেরকে অভ্যস্ত করতে হবে। আমরা কিন্তু অভ্যস্ত না, আমাদেরকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে একটি সিস্টেমের মধ্যে এনে প্রশিক্ষণ দিয়ে আমাদের এই যে আপনার স্বাস্থ্য ঝুঁকি কিভাবে মোকাবেলা করে এই জিনিসগুলো আমরা সংগ্রহ করতে পারি, সেই প্রশিক্ষণটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে। আচ্ছা, আমরা একটু আগে কথা বলছিলাম আসলে বর্জ্য অপসারণ কতটা সময়ের মধ্যে নিয়ে আসা যায় এবং নিয়ম শৃঙ্খলার ভেতরে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কতটা সম্ভব বলে আসলে আপনার কাছে মনে হয়, এবং এই এর পেছনে চ্যালেঞ্জগুলো আপনার কি কি রয়েছে বলেও মনে হয়? নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য, যে কথাটাই আমি আগে শুরুতেই বলেছিলাম যে আমাদের পশু কোরবানিগুলো কিন্তু সকালেই হয়ে যায়। একই সময়ে এত জনবল কিন্তু আমাদের নেই যে একই সময় পুরোটা করবে। নির্দিষ্ট সময় যদি সময় নির্ধারণ করে দেয় 8 ঘন্টা 12 ঘন্টা, এর মধ্যে মোটামুটি যদি আপনার সাকসেস রেট ধরতে যাই, আমি যদি 80% প্লাসও ধরি, তাহলে আমরা বলতে পারি যে নগর পরিকল্পনাবিদরা সফল হয়েছে। শতভাগ হয়তো বা 24 ঘন্টার মধ্যে যদি সম্পন্ন করতে পারে, তাহলে এটা সফলতাটা চলে আসে। আর জেলা শহরের বাইরে গ্রাম অঞ্চলে এটার পরিমাণ কিন্তু খুবই কম, কারণ বাড়ির উঠানে, বাড়ির আঙিনায় কিংবা আপনার যে ধান ক্ষেত বা পার্শ্ববর্তী স্থানগুলোতে পশু জবাই হচ্ছে। ওইখানে দেখা যাচ্ছে যে আপনার বর্জ্য নিষ্কাশনের যে বিষয়টি তাদের মাথায় কাজ করে না, রক্তটা পড়ে আছে, বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে, এতে যে আপনার আমাদের জমির উর্বরতা নষ্ট হচ্ছে বা আদার্স অন্য কিছু, এই জিনিসগুলো তো তাদের মাথার মধ্যে নেই। গণসচেতনতার যে জিনিসটা, সেটার বিশেষ অভাবের কারণে কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করি। আচ্ছা, রাজধানীর কথা আমরা বলছিলাম, এখন যদি আমরা জেলা শহরের কথা বলি, যে জেলা শহরের ব্যবস্থাপনায় বা বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতিটা কোথায় আসলে বেশি দেখা যায়? জেলা শহরের ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশটা অধিকাংশটাই হচ্ছে ঢাকা, আমাদের সিটি কর্পোরেশনগুলো, শুধু ঢাকা বলবো না, সিটি কর্পোরেশন, রাজধানী কেন্দ্রিক, শহর কেন্দ্রিক। আমাদের নগর ব্যবস্থা হচ্ছে শহর কেন্দ্রিক। আমরা এখনো গ্রামে শহর কেন্দ্রিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পৌঁছাতে পারিনি। সারা বাংলাদেশে এই যে আপনার একটি কোরবানি ঈদ যাচ্ছে বা রোজার ঈদ, আমাদের ঢাকার জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা আজকে আপনাদের টিভিতে একটি নিউজ দেখলাম যে ঢাকা ছাড়ছে মানুষ। রিপোর্ট দিচ্ছেন আপনারা যে এতগুলো সিম কার্ড, বিটিআরসি থেকে রিপোর্ট নিয়ে এতগুলো সিম কার্ড গেলে এরা ঢাকার বাইরে গেল। আপনাকে কখনো খেয়াল করেছেন ঢাকায় কতটা ঢুকলো? আমি যখন ঢাকার বাইরে যাচ্ছি, আমি আসার সময় আমি আমার একটা কাজের লোক নিয়ে আসতেছি বাড়তি, আমি আমার পরিবারের কাউকে ঢাকায় চাকরি দেওয়ার জন্য নিয়ে আসতেছি।
দ্রুত নগরায়নের ফলে ঢাকাতে জনসংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকার জনসংখ্যা যতদিন পর্যন্ত আপনার আমাদেরকে এই যে সিস্টেমটা, আমাদের গভর্নমেন্টের পুরো সিস্টেমটাকে যদি আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই সুযোগ সুবিধাগুলো ছড়িয়ে দিতে না পারি, ততদিন পর্যন্ত গ্রাম থেকে শহরে আসার যে প্রবণতাটা সেটা বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত বন্ধ করা না যাবে ততদিন পর্যন্ত গ্রামের যে অজ্ঞতা, গ্রামের যে জিনিস, গ্রামে কিন্তু আপনি ঢাকার মতো ফ্যাসিলিটিস নাই, আপনি চাইলেও তাদেরকে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন না। আপনি একটু গ্রামের দিকে গেলেই দেখবেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি, আমরা যখন ভিতর দিকে রাস্তার কথা বলি, ঢাকা শহরে আপনি সোজা রাস্তা করা সম্ভব প্রভাব খাটিয়ে কর্পোরেশন দায়িত্ব নিয়ে। গ্রামে আপনি যখন যাবেন একটা রাস্তার কাজ করতেছেন, আমি বলবো যে আমার বাড়ির সামনে দিয়ে রোড যেতে হবে, ইঞ্জিনিয়ার ম্যাপটা করবে এইভাবে, আরেকজন প্রভাবশালী লোক বলবে আমার বাড়ির সামনে আমি জায়গা ছাড়বো না, রাস্তাটা হচ্ছে বাঁকা। গ্রামের রাস্তাগুলো দেখেন সরপিল, এটার মূলত কারণ কিন্তু একটাই, আমি ছাড়ছি আপনি ছাড়ছেন না। গ্রামের লোকজনের মধ্যে এখন পর্যন্ত যে জিনিসটি কাজ করে, তারা এখনো আমাদের আধুনিক শহর ব্যবস্থার সাথে পেরে উঠতে পারছে না। তারা আসলে সচেতনতা বড় একটা অভাব। সচেতনতার কথা কিন্তু আমরা অনেকভাবে বলে থাকি, সেক্ষেত্রে সাধারণ মানুষের এই যে অসচেতনতা, সেটা আসলে কতটা সমস্যা তৈরি করে? সেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আমাদের যে স্যাটেলাইট টিভি চ্যানেল বা আমাদের যে যারা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, বা আমাদের যে তথ্য সম্প্রচারের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন, বা আমাদের রিপোর্টাররা, সরকারের পক্ষ থেকে যদি কোনো নির্দিষ্ট কোনো একটি প্রকল্প নেওয়া হয় যে আমরা তাদেরকে সচেতন করতে চাই, এরকম একটা প্রকল্প নিয়ে যদি ব্যাপকভাবে এটা সম্প্রচার করা যায় স্কুল পর্যায়ে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা বলতে চাচ্ছেন, গণমাধ্যমের ভূমিকা একেবারে স্কুল পর্যায়ে, প্রাথমিক স্কুলের বাচ্চাদেরকে যদি আমরা ট্রেন আপ করি, বিদেশে যেরকম দেখবেন আপনি যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত ইংরেজি স্কুলগুলো বাচ্চাদেরকে বিভিন্নভাবে ফিল্ডে নিয়ে যাচ্ছে কাজ শেখানোর জন্য। ওরকম যদি গ্রামের স্কুলগুলোতে গ্রামের বাচ্চাদেরকে যদি এইভাবে আমরা গড়ে তুলি, শিক্ষকরা বা মসজিদের ইমামরা তারা যদি আপনার প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসে, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবেই। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে পরিচ্ছন্নতার গুরুত্ব আসলে অপরিসীমই বলা যায়। সেক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কতটা সেটা একটা অন্যরকম ভাবার্থ দাঁড়ায়, ধর্মীয় মূল্যবোধ কিভাবে আসলে পরিবেশ সচেতনতার সাথে সম্পৃক্ত বলে আপনার মনে হয়? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এটা আমাদের যিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারই বক্তব্য ছিলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা স্রষ্টাতে বিশ্বাস করি। হয়তো বা আমরা আমাদের প্রফেট নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করি, নবী বা অন্য অন্য বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের বিষয় আছে, কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে কারোর মধ্যে কোনো সংশয় নেই। ধর্মীয় মূল্যবোধের কথা যদি বলি, যেহেতু ইসলামে বলাই আছে পবিত্র এই কোরবানি ঈদে আমরা কোরবানিটা দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সবচেয়ে প্রিয় বন্ধুরই বক্তব্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি কিন্তু কোরবানি দেওয়ার পর আমার বাসার সামনে রক্ত পরিষ্কার করছি না, আমি আমার বাসার সামনে বর্জ্যটা পরিষ্কার করছি না, আমার কোরবানিটা কি জায়েজ হচ্ছে, সঠিক হচ্ছে? তার সন্তুষ্টির জন্য যদি আমি এটা করে থাকি, আমি তো তাকে সন্তুষ্ট করতে পারতেছি না, পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ আমি নিয়ে আসতেছি না। এখানেও আমাদের ইসলামী মূল্যবোধটা, ওই যে কথাটি বলতেছিলাম যে আমাদের মসজিদের ইমাম হুজুর বা আদার্স যারা আছে তাদের উচিত এই দিকটা নিয়ে ব্যাপক একটি আলোচনায় যাওয়া। অবশ্যই। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষে যদি আপনার কাছে জানতে চাই যে বর্জ্য পুনর্ব্যবহার বা জৈব সার তৈরির উদ্যোগ আসলে কতটা বাস্তবসম্মত বলে মনে করেন, এবং উন্নত দেশগুলো থেকে আমরা বর্জ্য ব্যবস্থাপনার যে দৃশ্যগুলো দেখি বা খবরগুলো জানি, সেখান থেকে আমরা কি শিখতে পারি? উন্নত দেশের যে বিষয়টি বললেন যে আমরা যেটা বলে পরিকল্পিত কোরবানির স্থান নির্ধারণ এবং আধুনিক ল্যান্ডফিল করতে পারি আমরা। তারপর আপনার রিসাইকেলিং, জৈব কোরবানি ঈদে যে পরিমাণ আমরা বর্জ্যটা আসে, এটাই কিন্তু সবচেয়ে বেশি জৈব সার উৎপন্ন করার জন্য সবচেয়ে ভালো একটি সময়। আমরা রপ্তানি না করে আমদানি নির্ভর যে আমাদের সারের যে সিস্টেমটি, এই জৈব সার দিয়ে কিন্তু আমরা অনেকটা কভার করতে পারি যদি এটাকে আমরা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি। আমাদের যে বর্জ্যটি পানিতে ভেসে যাচ্ছে, সেটিকে আমরা যদি পানিতে ভেসে না যেতে দিয়ে আমরা যদি সেটিকে একটি পলিতে সংরক্ষণ করে পরবর্তীতে এটিকে আমরা জৈব সারে রূপান্তরিত করি, অবশ্যই আমাদের সারের ঘাটতিও কিন্তু কমে আসতেছে। উন্নত বিশ্বে যে জিনিসটা হচ্ছে, এই যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, বর্জ্য থেকে সার উৎপন্ন হচ্ছে। আমি গত কিছুদিন আগে চায়নায় গিয়েছিলাম, চায়নাতে একটি কোম্পানি ভিজিটে গিয়েছিলাম। তারা পৃথিবীর 18টি দেশে বর্জ্য ব্যবস্থাপনার উপরে কাজ করে, সোয়াপিং মেশিন, রাস্তা পরিষ্কার করে ঝাড়ু দেয়, এগুলো। এতে আর মানে লোকবল কমে আসতেছে, আধুনিকতা বাড়তেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনটা এতটা বেশি বর্জ্য নির্ভর করে ফেলতেছে। আমাদের তো আমরা এখনও বিদ্যুতে অনেক ঘাটতিতে আছি।
আমরা কেন সেই জিনিসটা এখন পর্যন্ত করে উঠতে পারছি না? আসলে এগুলো সবগুলো মিলে আমাদের একটা কর্ম পরিকল্পনা আনা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার অসংখ্য জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন নিউজের সকল দর্শককে। দর্শক, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও মানবতা শিক্ষা দেয়। সেই শিক্ষারই অংশ হওয়া উচিত পরিচ্ছন্নতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা। কোরবানির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা শুধু প্রশাসনের কাজ নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ, দ্রুত বর্জ্য অপসারণ, আধুনিক ব্যবস্থাপনা এবং সর্বোপরি মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব ঈদ উদযাপন করতে পারি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দের, পরিচ্ছন্নতার এবং মানবিক দায়বদ্ধতার। অসংখ্য ধন্যবাদ।